সকলকে স্বাগত জানাচ্ছি আফটার মিডনাইট স্টোরিজ চ্যানেলের 11 নম্বর এপিসোডে। আজ শুনবেন প্রথমেই একটি বড় সিনেম্যাটিক ঘটনা। এই ঘটনাটি আমার এত ভালো লেগেছে, এরপর আরও দুটো ঘটনা পড়ে ফেলেছি, মানে টোটাল 3টে ঘটনা আপনারা শুনবেন। প্রথম ঘটনাটা অনেকটাই বড় ঘটনা। আশা করছি আপনাদের অনেকটা সুন্দর সময় কাটবে। এই শীতের রাতে এমন ঘটনা অ্যাডভেঞ্চারাস বলার থেকেও আমার মনে হয় প্রতিশোধ পরায়ণ ঘটনা বলা বেটার হবে। শুনুন আপনারা, এবং বেশি বেশি করে আফটার মিডনাইট স্টোরিজের এপিসোডগুলিকে একটু শেয়ার করুন। এই মুহূর্তে আমরা আপনাদের জন্য নতুন কিছু আনার চেষ্টা করছি। লাইক করতে ভুলবেন না এপিসোডটিকে, কমেন্ট করে সাথে থাকবেন, এবং সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেল। আফটার মিডনাইট স্টোরিজ কোনো রকমভাবে কোনো অন্ধবিশ্বাস, কালো জাদু বা কুসংস্কারকে প্রমোট করে না। আফটার মিডনাইট স্টোরিজের কাজ বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক ঘটনাকে সকলের সামনে তুলে ধরা। এর ব্যতীত আফটার মিডনাইট স্টোরিজের অন্য কোনো উদ্দেশ্য নেই। আফটার মিডনাইট স্টোরিজের ঘটনাকে সত্যি বলে বিশ্বাস করতে হবে এমন কোনো কথা নেই। ঘটনা বিশ্বাস করবেন কি করবেন না সেটা পুরোটাই নির্ভর করছে আফটার মিডনাইট স্টোরিজের শ্রোতাদের উপর। আমাদের কাজ শুধুমাত্র আপনাদেরকে এন্টারটেইন করা। চলুন আজকের এপিসোড শুরু করি। সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের প্রথম ঘটনা। হ্যালো সবুজদা, আশা করি ভালো আছো। আমি তোমার থেকে বয়সে অনেকটা ছোট। আমি তোমার নিয়মিত শ্রোতা এবং তোমায় অনেক দিন থেকেই চিনি, তোমার বড় প্ল্যাটফর্ম থেকে, এবং আমি সবুজের বড় ফ্যান। থ্যাঙ্কস এ লট। আরমান লিখছেন। যাই হোক, ঘটনায় আসি। আমার নাম আরমান, আমি মুসলিম। আমার বাড়ি উলুবেরিয়া, ফুলেশ্বর। আমি এর আগেও একটি ঘটনা পাঠিয়েছিলাম, কিন্তু সবুজের তা পছন্দ হয়নি, তাই হয়তো পড়ে শোনানো হয়নি। তাই আজ ভাবলাম আবারও ঘটনা লিখতে বসব। আজ আমি যে ঘটনাটি শোনাবো সেটি ভয়ঙ্কর কতটা এটা শ্রোতারাই কমেন্ট করে জানাবেন। ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার এক পরিচিত কাকুর কাছ থেকে। একদিন হঠাৎ আমি কাকুকে দেখলাম চিন্তিত হয়ে বসে আছে। আমি কাকুর কাছে গেলাম, জিজ্ঞাসা করলাম, কি হয়েছে কাকু, তোমায় এত চিন্তিত লাগছে কেন? তখন কাকু বললেন, না না কিছু না। আমি জোড়াজোড়ি করলে তখন কাকু বলল, আয় বস আমার পাশে। আমি গিয়ে কাকুর পাশে বসলাম। কাকুকে বললাম, কি হয়েছে কাকু, সব খুলে বলতো দেখি। কাকু বলতে শুরু করলো, আমিন আসছে আমাকে নিতে। আমি বললাম, কে আমিন? আমার জানা মতে তোমার তো কোনো ছেলে নেই, বউও নেই, তাহলে আমিন কে? কাকু বলল যে আমার বউকে আর ছেলেকে নিয়ে গেছে। আমি বললাম, কে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে? আর তুমি তাহলে এতদিন ধরে আমাদের কাছে এই কথাটা লুকিয়ে এসেছ? তখন কাকু চেঁচিয়ে বলল, সে মেরে ফেলেছে আমার বউ আর ছেলেকে। আমি কাকুর চোখ দেখে আঁতকে উঠলাম। কাকুকে এই রূপে কোনোদিন দেখিনি। আমি কাকুকে বললাম, কাকু ঘটনাটা কি বলো তো, আর এই আমিনটাই বাকে? তখন কাকু বলল, আমিন নামটা ছোট হলেও সে শয়তানের থেকেও শক্তিশালী। আমি বললাম, কাকু ঘটনাটা বলবে আমায়, কি হয়েছে তোমার বউ আর ছেলের সাথে? কাকু বলল, শোন তাহলে। আমি ছিলাম পরিবারের ছোট ছেলে। আমরা ছিলাম 3 ভাই। আমাদের একটাই বোন ছিল, তার নাম ছিল আসিফা। আমার বড় ভাইয়ের নাম ছিল হাসান, আর ছোট ভাইয়ের নাম ছিল আবিদ, আর আমার নাম আকিম। আমাদের বাড়ি ছিল বাংলাদেশে। আমি বললাম, তাহলে কাকু তুমি যে আমাদের বলেছিলে যে তোমার নাম বাপ্পা আর তুমি হিন্দু? কাকু বলল, বলেছিলাম, কিন্তু আমার সত্যটা কেউ জানে না। আমি বুঝতে পেরে গেছি আমার মৃত্যু খুব কাছে। আমি বললাম, কি হয়েছিল কাকু, বলবে একটু? তখন কাকু বলল, আমার বয়স এখন 45। 28 বছর আগে 1997 সালে আমাদের পরিবারটা সুখী পরিবার ছিল। কিন্তু হঠাৎ একদিন আব্বু খুব অসুস্থ হয়ে পড়ে। তখন আমার বড় ভাই সিদ্ধান্ত নিল যে আব্বু তো মারা যাবে, তোর যা জায়গাপাতি আছে আমরা 3 ভাই ভাগ করে নেব। বড় ভাইয়ের কথা শুনে আমরা 2 ভাই ভাবলাম, ঠিকই তো বলছে আসান, চলো তাহলে আজই আব্বুকে বলি জায়গার বিষয়ে। আমার সাথে হাসান আর আবিদও একমত জানালো। আমরা আব্বুর কাছে গেলাম। হাসান বলল, আব্বু তুমি তো আর কিছুদিনের মধ্যে চলে যাবে, তাই ভাবলাম জায়গাটা যদি আমাদের ভাগ করে দিতেন তাহলে ভালো হতো। তখন আব্বু বলল, আমাকে সুস্থ করার চিন্তা না করে তোরা আমার জায়গার পেছনে পড়ে আছিস। ভালো হয়েছে, তোর মা আমার আগেই চলে গেছে, না হলে আজ এই দিন তাকেও দেখতে হতো। তখন আবিদ বলল, দেখো আব্বু, তোমার শরীর এখন অনেক খারাপ,
কে জানে কখন তোমার হঠাৎ কিছু হয়ে যায়, তখন তো আর আমরা জায়গা পাবো না। তাই যদি আগে দিয়ে দিতেন তাহলে ভালো হতো। আর তাছাড়াও আমরা ভাবছিলাম যে কাল তোমাকে কলকাতায় একটা ভালো হাসপাতালে ভর্তি করব। আব্বু বলল, লাগবে না তোদের সেবা যত্ন। আমি লক্ষ্য করেছি এতদিন তোরা আমার পিছনে পড়িসনি, আমার জায়গার পিছনে পড়েছিস। আমি তোদের জায়গা সম্পত্তি কিচ্ছু দেব না। আমি মরে যাব তাও তোদের কোনো জায়গা দেব না। তোরা আমার ছেলে হয়ে আমার সাথে এমন ব্যবহার করিস। আর আমার মেয়েটা সারাদিন কত কাজবাজ করে, বাড়ির রান্না, আমার দেখাশোনা সব নিজে করে, আর তোরা শুধু আমার সম্পত্তির পিছনে পড়ে আছিস। ছি, তোদের মতো ছেলে আমার কপালে জুটল। তখন হাসান বলল, দেখো আব্বু, আমরা তোমার ছেলে, তাই তোমার সব কিছুতে আমাদের হক আছে, আর সম্পত্তি না দিলে আমি আলাদা ব্যবস্থা নেব, এই বলে রাখলাম। এই বলে হাসান দ্রুত চলে গেল। আমি আর আবিদ বললাম, আব্বু, তুমি তো জানো হাসান কেমন রাগী, ও যা ইচ্ছা তাই করতে পারে। আমরা চাই না তোমার কোনো ক্ষতি হোক, তাই জায়গাটা আমাদের নামে লিখে দাও। আব্বু বলল, দেব না, যা জায়গা যা সম্পত্তি আমি সব আমার মেয়েকে দেব। শুধু তোদের জন্য মেয়েটার বিয়ে হচ্ছে না। মেয়েটা পড়াশোনা ছেড়ে দিল আমার জন্য, আর আসান তো মদ গাঁজা জুয়া খেলে আমার অর্ধেক টাকা শেষ করে দিয়েছে। এখন কি তোরা ওর মতো হতে চাস? আমি বললাম, না আব্বু, আমরা শুধু বলছি যে হাসান যা রাগী, ও যদি তোমার কোনো ক্ষতি করে দেয় তাই বলছি দিয়ে দাও। আব্বু বলল, যা ইচ্ছা করুক, আমি কিচ্ছু দেব না। আমার মেয়েটার বিয়ে দিয়ে ওর নামে সব লিখে তবে আমি শান্তিতে মরব। আমি আর আবিদ কোনো কথা বাড়ালাম না, আমরাও চলে আসলাম আব্বুর কাছ থেকে। তারপর রাতে খাওয়া দাওয়া করে আমি, হাসান আর আবিদ বসে আলোচনা করছি যে কি করে আব্বুকে রাজি করানো যায়। হাসান বলল, কাল আবার যাব আব্বুর কাছে, এবার না দিলে বুড়োর গলা টিপে মেরে দেব। আবিদ বলল, না, এমন কিছু করিস না, কারণ যাই হয়ে যাক আব্বু কিছুতেই রাজি হবে না। হাসান বলল, তাহলে কি করব? এমনি ছেড়ে দেব নাকি? আমরা কাজ করে সংসার চালাচ্ছি, আর ওই হতভাগা মেয়েটাকে সব জায়গা দিয়ে দেবে? আমি কিছুতেই এটা মেনে নেব না। আমি কিছুতে একটা করব, দেখ খালি তোরা। আমি ভয়ে ভয়ে বললাম, কি করবি হাসান? দেখ ভাই, কিছু কিছু উল্টোপাল্টা করতে চাইস না। আব্বু কিছু দেবে না, বাদ দে না। আব্বু এখন আমাদের ওপর রেগে আছে, তাই এমন বলছে। শান্ত হয়ে গেলে নিজেই সব দিয়ে দেবে আমাদের। হাসান বলল, তোরা কি জানিস? আমি যা জানি, ওই মেয়েটাকে আমি সহ্য করতে পারি না। কেন জানিস? আমি বললাম, কেন? হাসান কিছু বলতে যাবে, হঠাৎ শুনতে পেল বাইরের উঠান থেকে কারোর দৌড়ানোর আওয়াজ এলো। হাসান তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখল আসিফা ওর ঘরে ঢুকে গেল। এই দেখে হাসান মনে মনে বলল, তাহলে তুই সব শুনে নিয়েছিস? হ্যাঁ, ঠিক আছে, জায়গা জমি তো কিছু পাবি না, আর তোর আসল রূপ আমি কালকেই সবার সামনে তুলে ধরব। আব্বু কিছু বলার আগেই কোথা থেকে হঠাৎ হাসান চলে এলো। হাসান এসে আব্বুর গলা ধরে বলল, তুই বুড়ো, তোর সব সম্পত্তি ওই মেয়েটাকে দিয়ে দিলি। আমরা তো নিজের ছেলে হয়ে আমরা কিচ্ছু পাবো না, তোকে তো আজ মেরেই ফেলবো। বলে হাসান আব্বুর গলা টিপে ধরল। আমি আর আবিদ হাসানকে আব্বুর কাছ থেকে সরাতে লাগলাম, কিন্তু হাসানের গায়ে এত শক্তি যে আমরা দুজন মিলে হাসানকে আটকাতে পারলাম না। তারপর হঠাৎ আব্বু মারা গেল। আমি আব্বুকে দেখলাম, আব্বু কিচ্ছু বলছে না, জীব অনেকটা বেরিয়ে পড়েছে, বড় বড় চোখ করে ওপর দিকে তাকিয়ে আছে। আমি বললাম, আব্বু, ও আব্বু, কিছু বলছো না কেন? আবিদ বলে উঠল, আকিব ছেড়ে দে, আব্বু মারা গেছে। আমি ভয়ে কি করব কিছু বুঝতে পারছি না। আমি হাসানের কলার ধরে বললাম, কি করলি এটা? তুই 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 আমাদের আব্বুকে মেরে ফেললি? হাসান আমার হাত ছাড়িয়ে চলে গেল। সঙ্গে দেখলাম আসিফা নেই, সেও চলে গেল নিজের ঘরে। আমরা দুই ভাই আব্বুর লাশটাকে ঘিরে দাঁড়িয়ে থাকলাম। এরপর আব্বুর লাশটাকে সাধারণ মৃত্যু বলেই চালিয়ে দিলাম, কারণ আব্বু অনেক দিন ধরে বিছানাগত ছিল, তাই কেউ সন্দেহ করেনি। ওই ঘটনার পর থেকে আসিফা নিজের ঘর থেকে আর বের হয়নি। হাসান গিয়ে আসিফার ঘরে নক করল, বলল, ভাইশালী, দরজা খোল, তোর হিসেব বাকি আছে। তুই অন্যজনের মেয়ে হয়ে আমাদের সম্পত্তিতে হক পাশাবি, দেব তোকে হক পাশাতে, বের হ তোকে। এই বলে গালাগাল দিতে লাগল। আমি আবিদকে বললাম, তাহলে আবিদ, আমরা যাকে এতদিন ধরে নিজের ছোট বোন ভেবে আসছি, সে আমাদের বোন না? আবিদ বলল, আমিও তো এই জানতে পারলাম, আমার তো পুরো আকাশটা ঘুরছে রে। আমি বললাম, আজ সকাল থেকে যা হয়েছে সব ভুলে যা। আব্বু চলে গেছে ঠিকই, বেকার আমাদের কিছু দিতও না, অনেক আগেই সব আসিফার নামে লিখে দিয়েছে। আবিদ বলল, আর আমাদের কাছে কথাটা এতদিন লুকিয়ে রেখেছিল কেন?
আমি বললাম, আজ হাসানকে সব জিজ্ঞাসা করব। আবিদ বলল, কিন্তু হাসান কোথায়? একটু পর আসিফার ঘর থেকে আমরা চিৎকারের আওয়াজ শুনতে পাই। আমরা দৌড়ে গেলাম, গিয়ে দরজা ভেঙে দেখলাম আসিফা মাটিতে পড়ে কাঁদছে, গায়ে কোনো পোশাক নেই। আর হাসান খাটে বসে বসে হাসছে আর বলছে, আমাদের সম্পত্তি নিবি? তোকে আমি মেরে ফেলবো, আমাদের সম্পত্তি নিবে। আমি হাসানকে বললাম, হেই হাসান, কি করলি এটা? মানলাম ও আমাদের বোন নয়, তবুও ওর সাথে এমন করবি? আবিদ এসে আসিফার শরীরে একটা কাপড় চড়িয়ে দিল। আবিদ বলছে, হায় আল্লাহ, এই কি অবস্থা করেছিস মেয়েটার? যতই যাই হোক, আমাদের সাথে তো এতদিন ছিল, আমাদের বোনের মতো তো। হাসান রেগে গিয়ে বলল, এসব ফালতু কথা আমায় বলিস না, তাহলে তোদেরও মেরে ফেলবো। আমি হাসানকে আমাদের ঘরে নিয়ে আসলাম, এসে ওকে সব জিজ্ঞাসা করলাম। ও আমায় বলতে শুরু করলো, তোরা যখন খুব ছোট তখন আব্বু বাড়িতে আসিফাকে নিয়ে আসে। আম্মু আর আব্বুর মধ্যে খুব ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে আম্মু বলে, তুমি যদি একে আমাদের বাড়িতে রাখো তাহলে হয় আমি মরব, না হলে একে মারব, এই বলে দিলাম। তখন আবিদ জিজ্ঞাসা করল, তাহলে আবিদ আমরা তখন কোথায় ছিলাম? হাসান বলল, তখন তোরা ছোট ছিলিস, ওই তখন আব্বু ওকে নিয়ে এসেছে। তারপর আম্মুর ওই কথা শুনে আব্বু ওকে কোথাও একটা রেখে আসে। যখন আম্মু জিজ্ঞাসা করল, ওকে কোথায় রেখেছ? আব্বু বলল, বিক্রি করে দিয়েছি। আম্মু তখন বলল, ভালোই হলো। তারপর হঠাৎ একদিন আম্মুর শরীর খারাপ হতে শুরু করলো। আম্মু খুব দুর্বল হয়ে গেল, রোগা হয়ে এলো। এমন রোগা হয়ে গেল যেন মনে হচ্ছিল কোনো কঙ্কালের গায়ে কেউ চামড়া বসিয়ে দিয়েছে। আর আম্মু রোজ আমায় বলতো, জানিস হাসান, আমি না কাউকে দেখতে পাই, সে খুব ভয়ঙ্কর। তার সাদা সাদা দুটো চোখ, যেন তার চোখের কালো অংশটা নেই, তার লম্বা লম্বা বড় বড় নখ। আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসে আর বলে, চল আমার সাথে, আমি তো তোকে নিতে এসেছি। এই বলে খুব পৈশাচিক হাসি দিত। আমি রোজ রাতে একই স্বপ্ন দেখি জানিস। এই শুনে আমি বললাম, ও কিছু না, তুমি ভুলভাল চিন্তা করছো, তুমি সুস্থ হয়ে যাবে। এইভাবে আস্তে আস্তে দিন কাটতে লাগলো, আর আম্মুও দিন দিন শুকিয়ে যেতে লাগলো। হঠাৎ করে একদিন আম্মু মারা গেল। তখন তোরা অনেক ছোট ছিলিস। আব্বু আমায় বলেছিল, যদি এই কথা তোদেরকে বলি তাহলে আমায় কিছু দেবে না, সম্পত্তিও দেবে না। আমায় লোভ দিয়েছিল সব সম্পত্তি আমার নামে লিখে দেবে, তাই আমিও তোদের কিছু বলিনি। কিন্তু আজ বলতে হলো সব। তখন সেই রাতে আমরা যে যার মতন ঘুমিয়ে পড়লাম আসানের কাছে সমস্তটা শুনে। আস্তে আস্তে দিন কাটতে লাগলো। আসিফা নিজের ঘর থেকে বাইরে বেরোতো না, শুধু রান্না করত। হঠাৎ একদিন রাতে আমি বাইরে যাব বলে উঠে দেখলাম হাসান নেই। আমি ভাবলাম হয়তো বাইরে গেছে, কিন্তু না, বাথরুমেও কেউ নেই। মাটির দিকে চোখ পড়তে দেখলাম ছিটে ছিটে রক্ত পড়ে আছে। আমি রক্তের দিকে এগিয়ে গেলাম, দেখলাম হাসানের লাশ পড়ে আছে, কিন্তু লাশের মুন্ডু নেই। আমি এটা দেখে ভয়ে চিৎকার করে উঠলাম। দেখলাম গাছ থেকে টপ টপ করে রক্ত পড়ছে। গাছের দিকে তাকিয়ে দেখলাম হাসানের মুন্ডু ঝুলছে। মুন্ডুতে কোনো চোখ নেই, চোখের জায়গা দুটো গর্ত। কেউ যেন চোখ খুব তুলে নিয়েছে। আমি এটা দেখে অজ্ঞান হয়ে গেলাম। সকালে চোখ খুলে দেখলাম পাশে আবিদ বসে আছে, আর পাশে লোকজন ভর্তি। দেখলাম গ্রামের লোকজন হাসানের লাশটাকে ঘিরে দাঁড়িয়ে আছে, আর দুটো ডোম এসে হাসানের লাশটাকে তুলছে। আবিদ আমায় বলল, সকালে উঠে দেখি তুই তেঁতুল গাছের নিচে অজ্ঞান হয়ে পড়ে আছিস, আর তোর পাশে হাসানের মৃতদেহ পড়ে আছে। আমি দেখি গ্রামের লোকজনকে ডেকে আনলাম। আবিদ আমায় বলল, তুই কি দেখেছিস কাল রাতে? আমি বললাম, হাসানের কাটা মাথাটা তেঁতুল গাছে ঝুলছিল, আর হাসানের শরীর এমনভাবে ক্ষতবিক্ষত হয়েছিল যেন কোনো পশু ছিঁড়ে খেয়েছে। আবিদ বলল, হাসানের মাথাটা পাওয়া যাচ্ছে না। আমি বললাম, কি বলছিস? আমি তো গাছে দেখলাম আটকে আছে। আবিদ বলল, হ্যাঁ, কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না। আমি বললাম, তাহলে কি সেই ভয়ঙ্কর পশুটাই নিয়ে গেছে? আবিদ বলল, কেমন পশু? তুই কি কিছু দেখেছিস? আমি বললাম, না, কিন্তু আমি দেখেছি হাসানের শরীর ক্ষতবিক্ষত, কেউ যেন বড় বড় নখ দিয়ে গোটা শরীর আঁচড়ে দিয়েছে। তোর মনে আছে সেদিন যখন আব্বু বলছিল আসিফার আব্বুর মৃত্যু? আবিদ বলল, হ্যাঁ, আসিফার আব্বুর ঠিক এমনই মৃত্যু হয়েছিল যেমনটা হাসানের হয়েছে, কিন্তু এটার মানে বুঝতে পারছি না। আমি বললাম, আমিও তো কিছু বুঝতে পারছি না। আবিদ কিছু বলতে যাবে তার আগেই পাশের বাড়ির একটি কাকু এসে বলল, দেখো বাবা, তোমার আব্বু আর তোমার দাদার সাথে যা হয়েছে খুবই খারাপ হয়েছে, কিন্তু তোমার দাদার মৃত্যুটা স্বাভাবিক না। কাল রাতে ওই দুটো নাগাদ আমি তোমাদের বাড়ির কাছ থেকে কিছু অস্বাভাবিক শব্দ শুনতে পাচ্ছিলাম,
কেউ যেন খুব রাগান্বিত হয়ে কিছু বলছে, আর তার গলার আওয়াজটা একটা ছেলে আর একটা মেয়ের মেশালে যেমন আওয়াজ হয় ঠিক তেমন। আমি ভাবলাম হয়তো তোমাদের ভাই বোনদের ঝগড়া হচ্ছে, তাই আর মাথা ঘামায়নি। কিন্তু তারপর আওয়াজটা তীব্র হলো। বাইরে বের হয়ে যেটা দেখলাম, কিছু বলার আগে আসিফ এসে বলল, কাল রাতে গরুগুলো গোয়াল ঘর থেকে অনেক চিৎকার করছিল, তাই আমি বাইরে বেরিয়ে ওদের কিছু খেতে দিয়ে ঘুমোতে গেছি। কাকু বলল, কিন্তু তোমায় যে আমি বলার আগে আবিদ বলল, ও কাকু, তোমার বয়স হয়েছে তাই বেশি চিন্তা করছো, যাও বাড়ি যাও, না হলে আবার কাকিমা খেপে উঠবে। কাকু বলল, হয়তো আমিই ভুল দেখেছি, বয়স হচ্ছে তো বাদ দে, তোরা কিছু মনে করিস না, তোদের এই পরিস্থিতিতে আমি এসে ভুলভাল বকছি। আমিও বললাম, আরে না না কাকু, যাও তুমি বাড়ি যাও। হাসানের মৃত্যুর পর 2 দিন কেটে গেল। আমরা আসিফার সাথে বেশি কথা বলি না, শুধু খাবার সময় দেখা হয়। তেমন একটা আসিফা নিজের ঘরের বাইরে বেরোয় না। একদিন হঠাৎ পাশের বাড়ির কাকুটি এসে বলল, এই আবিদ, আবিদ। আমি আর আবিদ বাইরে বেরোলাম। বললাম, কি হয়েছে কাকু? কাকু বলল, তোদের যে মেন গেটের সামনে গোয়ালঘরটা ছিল, তোদের সহ্য হচ্ছিল না? গরুগুলোকে আমার বাড়ির পাশে কেন রেখেছিস? বলে রেখি, আসিফার ঘরটি কাকুটির বাড়ির পাশেই। বলতে গেলে কাকুর ঘরের দেওয়াল আর আসিফার ঘরের দেওয়াল একসাথে। আমরা কাকুকে বললাম, কি বলছো কাকু, আমরা আসিফার ঘরে কেন গরু বাঁধব? আমাদের কি জায়গা কম পড়েছে? তাছাড়া আমরা 4 দিন আগেই আমাদের গরু বিক্রি করে দিয়েছি, হাতে বেশি টাকা পয়সা ছিল না তো তাই। কাকু বলল, গরু যদি না থাকে তাহলে ওগুলো কিসের আওয়াজ আসে রাতে? আবিদ বলল, কিসের আওয়াজ? কাকু বলল, আগে যেমন আওয়াজ শুনতে পেয়েছিলাম ঠিক তেমনই আওয়াজ। আবিদ বলল, কাকু তুমি বাইরে কোথাও গিয়ে একটু ঘুরে এসো, কি সব ভুলভাল বকছো, যাও তো বেকার মাথা খারাপ করো, এমনিতেই সকাল থেকে মেজাজ ভালো নেই। কাকু আর বেশি কথা বাড়ালো না, নিজের বাড়ি চলে গেল। আমার একটু সন্দেহ হলো। বললাম, কি ব্যাপার বলো তো? কাকু একবার না হয় ভুল বুঝেছেন, কিন্তু আরেকবার তো হতে পারে না, তাই না? আবিদ বলল, তুইও কি সব ভুলভাল চিন্তা করছিস, ছাড়ি সব কথা, চল। এই বলে আবিদ ঘরে ঢুকে গেল। আমিও আর কিছু ভাবলাম না, ঘরে ঢুকে গেলাম। রাতে খাওয়া দাওয়া করে যে যার ঘরে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ রাতে একটি শব্দে আমার ঘুম ভেঙে গেল। শব্দটা ঠিক কোথা থেকে আসছে বুঝলাম না। আমি আবিদকে উঠালাম, বললাম, এ আবিদ, শুনতো, এটা কিসের শব্দ? আবিদ বলল, কাকু যেমন আমাদের বর্ণনা দিয়েছিল ঠিক তেমনিই আওয়াজ আসছে। আমি বললাম, চল চল দেখি কিসের আওয়াজ এটা। আবিদ বলল, এই যদি সেই ভয়ঙ্কর পশুটা হয়, যদি আমাদের কোনো ক্ষতি করে দেয়, কি করবি তখন? আমি বললাম, তেমন কিছু না, চল না দেখি না জিনিসটা কি। তারপর আমরা বাইরে গেলাম। বাইরে গিয়ে শুনতে পেলাম কেউ যেন কোনো একটি পশুকে পোষ মানাচ্ছে, আর তার নিঃশ্বাসের আওয়াজ শুনতে পেলাম। আওয়াজটা আসিফার ঘরের দিক থেকে আসছে। আমরা আসিফার ঘরের কাছে যেতেই হঠাৎ আওয়াজটা বন্ধ হয়ে গেল। আবিদ বলল, কি হলো, আওয়াজটা শোনা যাচ্ছে না কেন? আমি বললাম, হয়তো পাশের জঙ্গল থেকে কোনো পশু ডাকছিল, আমরা ভুল করে চলে এসেছি, চল ঘরে চল। যেই আমরা ঘরের দিকে পা বাড়ালাম, ঠিক তখনই শুনতে পেলাম কেউ জোরে জোরে মন্ত্র পড়ছে, আর কেউ আমাদের ফিসফিস করে বলছে, আয় আয়, দেখ আয়, আমায় তো দেখতে আসছিলিস, দেখ আমায়, দেখ। এটা শুনে আমরা ভয়ে ঘরে ঢুকে গেলাম। তারপর আবিদ বলল, জানিস, আমার মনে হয় আমাদের এই ভিড়টাই খারাপ জায়গা। যত তাড়াতাড়ি পারি চল জায়গার দলিল নিয়ে আমরা অন্য জায়গায় চলে যাই। আমি বললাম, কিন্তু জায়গার দলিল তো আসিফার নামে, ওর থেকে কি করে আদায় করবি? ও তো দেবে না। আবিদ বলল, দেবে না? ঠিক আছে, আমি দেখে নেব জায়গা দেবে না নাকি। আমি বললাম, তাহলে মৃত্যু অবধি অপেক্ষা কর, তবেই সব দলিল পাবি। আবিদ বলল, অপেক্ষার কি আছে, নিজের হাতে শেষ করতে আমার 2 মিনিট লাগবে ওকে। আমিও বললাম, আমিও এই কথাটাই ভাবছিলাম, কিন্তু কি করে মারবি, আর কখনই বা করবি এটা? আবিদ বলল, কাল ওর মৃত্যু হবে, কাল রাতে ওকে প্রথমে ভালো ভালো বলবো, না দিলে ওকে মেরে ফেলবো। আমরা যখন কথা বলছিলাম তখন দেখলাম একটা বিড়াল ঘরে বসে ঘুমাচ্ছে। বিড়ালটাকে দেখে আবিদ বলল, এখানে আবার কোত্থেকে বিড়াল ঢুকলো? এই বলে আবিদ বিড়ালটাকে একটা লাথি মেরে বাইরে ফেলে দিল। বিড়ালটা কিছুক্ষণ আবিদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে চলে গেল। আমরা চিৎকারের মতন ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে যে যার মতন কাজে চলে গেলাম। দুপুরে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। আবিদ বলল, রাকিব, তাহলে আজ রেডি তো? আমি বললাম, হালকা ভয় পাচ্ছি। আবিদ বলল, ভয় করলে চলে, এটা করলে আমরা সারা জীবনের জন্য বড় লোক হয়ে যাব। আমি ওর কথায় একমত জানালাম। রাত হতেই ঠিক ওই 11টার সময় আবিদ বলল,
চল আসিফার ঘরে যাই। আসিফার ঘরের কাছে যেতেই দেখলাম আসিফা নিজের ঘর থেকে বেরোচ্ছে। আমি বললাম, তোর সাথে কিছু কথা আছে, চল ঘরে ঢুক। আসিফা বলল, তোমাদের ঘরে চলো। আমি বললাম, না, তোর ঘরে যাই, চল। আসিফা কিছু না বলেই আমাদের ঘরে ঢুকে গেল। আবিদ বলল, এখন সব সম্পত্তি তো ওর নামে, তাই আমাদের কথা শুনছে না। আজ ওর কি, একদিন আমার একদিন। আমি বললাম, বাদ দে না, চল, যা করার তাড়াতাড়ি করতে হবে, চল। আবিদ বলল, চল। আমরা ঘরে গেলাম, গিয়ে আসিফাকে বললাম, দেখ আসিফা, আব্বু তোর নামে যা লিখে দিয়েছে আমাদের দিয়ে দে, কারণ আমাদের আব্বু তোর আব্বু না, আর তোর কোনো হক নেই আমাদের সম্পত্তিতে হক বসানোর। আসিফা বলল, আব্বু নিজে থাকতে সব আমায় দিয়েছে, আমি তো তোমাদের কিছু দেব না, কিছুতেই দেব না। আবিদ বলল, দেখ ভালোই ভালোই বলছি, দিয়ে দে, না হলে কিন্তু আমার কাছে অন্য উপায় আছে। আসিফা বলল, ওহো আচ্ছা, আমায় মেরে ফেলতে চাও, দেখি তাহলে তোমাদের কত দম। আবিদ বলল, তুই কি ভেবেছিস তুই সম্পত্তি না দিলে তোকে ছেড়ে দেব? আমি বললাম, আচ্ছা আসিফা, তুই কি করে জানলি আমরা মারব তোকে? আসিফা বলল, আমি সব জানি, তোমরা কি করবে কি করবে না। আমি বললাম, ভালো তো সব জানিস যখন, তাহলে আর বক্সা করে লাভ নেই, যেটা চাই সে দিয়ে দে, না হলে তোর ক্ষতি করতে আমরা বাধ্য হব। আসিফা তর্ক করে বলল, দেব না, যাও, যা করার করে নাও তোমরা। এই বলে চলে যেতে লাগলো। আর ঠিক তখনই আবিদ হাত ধরে বিছানায় ফেলে দিল আসিফাকে, চড় মেরে গাল ধরে বলল, যা আছে সব আমাদের নামে লিখে দে, না হলে হাসান তোর সাথে যা করেছে আমরাও তাই করব। আসিফা আবিদের হাত কামড়ে পালানোর চেষ্টা করল। আবিদ আসিফার গলা টিপে ধরে বলল, দিবি না তো, দেখ এবার তুই কেমন করে মরিস। আসিফা ছটফট করতে লাগলো। আমার এই অবস্থা দেখে খারাপ লাগছিল, আমি ছাড়াতে যাচ্ছিলাম, আর তখনই আসিফা ওর হাতের কাছে যে হারিকেনটা ছিল ওটাকে দিয়ে আবিদকে মারতে গেল। আমি সামনে চলে যাওয়ায় আমার মাথায় লেগে গেল, আর আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। তারপর কি হয়েছে আমার আর মনে নেই। যখন আমার মনে শক্তি ফিরল, দেখলাম গোটা ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর আবিদ আসিফাকে খাটের সঙ্গে বেঁধেছে। দেখলাম আসিফার মাথা ফেটে গেছে, আবিদের গোটা হাত মুখে আঁচড়ের দাগ। আমি আবিদকে বললাম, এই আবিদ, চল বাইরে, এক্ষুনি গোটা ঘর পুড়ে যাবে, আরে আমরাও পড়ে মরব, আসিফাকে খোল। আবিদ আগান্বিত হয়ে বলল, আমি শেষ করে সব তারপর নেব, ঠিক দেবে, না হলে তাহলে এখানে ওকে পুড়িয়ে মারব। আমি বললাম, পাগল করিস না, বাইরে চল, বাড়ির অর্ধেক পুড়ে আছে। আবিদ বলল, তুই যা, একে মেরে তবে আমি যাব। আমি বেশি কিছু না ভেবে বাইরে বেরোলাম। বাইরে বের হয়ে দেখি গ্রামবাসীরা চিল্লাচ্ছে, সবাই আগুন নেভানোর চেষ্টা করছে। সবাই আমায় দেখে বলল, কি করে আগুন লাগলো বাড়িতে? আবিদা আসিফ কই? ওদেরকেও বের কর। আমি বললাম, ওরা কিছু দরকারি কাগজ নিচ্ছে, এক্ষুনি চলে আসবে। আর আমি জানি না কি করে আগুন লেগেছে, আমি তো ঘুমোচ্ছিলাম, উঠে দেখি বাড়িতে আগুন লেগেছে। পাশের বাড়ির একটা ছেলে বলল, যাই হোক, কেউ ওদের বের করার চেষ্টা করো। এমন সময় আমরা সবাই শুনতে পেলাম একটা বিকট চিৎকার, আবিদের চিৎকার। একটা লোক বলে উঠল, কি হলো এটা, কিসের চিৎকার ছিল? তারপর আর কোনো আওয়াজ এলো না, শুধু আগুনের দাউ দাউ করে আওয়াজটা ছাড়া। কিছুক্ষণ পর হঠাৎ কারোর শরীর বাড়ির ভিতর থেকে কেউ ছুঁড়ে ফেললো আমাদের দিকে। সেই শরীর আমাদের পায়ের কাছে এসে পড়ল। দেখলাম আবিদের মৃত শরীর, শরীরে কোনো মাথা নেই, পুরো শরীর জুড়ে শুধু রক্ত আর আঁচড়ের দাগ। একজন বলল, কি মেয়েটা, কেমন করে হলো? তারপর দেখল কেউ দরজা দিয়ে বাইরে বেরোচ্ছে। আগুনের আলোতে পরিবেশটা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। দেখলাম আগুনের উপর দিয়ে কেউ হেঁটে হেঁটে আসছে। মুখটা স্পষ্ট হতেই দেখলাম আসিফা। সবার চোখে ভয়। আসিফার এক হাতে আবিদের মাথা, আর এক হাতে আমাদের দা কাটার কাঁচতে, চোখ লাল, খোলা চুল। আমাদের সামনে এসে আসিফা বলল, সম্পত্তি নিবি তোরা? দেখ, এই আমার সম্পত্তির দিকে চোখ তুলেছিল, দেখেছিস তো এর কি অবস্থা করলাম? কিন্তু আসিফার গলার আওয়াজটা আসিফার মতো ছিল না, কেমন একটা ছেলে মেয়ের মিশ্র আওয়াজ। গ্রামের কিছু মেয়ে আসিফার এই রূপ আর আবিদের মৃতদেহ দেখে অজ্ঞান হয়ে গেল। আসিফা বলছে, যে আমার সম্পত্তির দিকে লোভ দেবে তারই এমন অবস্থা হবে। আসানের হয়েছে, আবিদের হয়েছে, এবার তোরও হবে। এই বলে এক লাফিয়ে আমাদের তেঁতুল গাছে উঠে পড়ল। একটা ডালে গিয়ে উল্টো হয়ে ঝুলে আবিদের রক্ত খেতে লাগলো, আর পিশাচের মতো আওয়াজ করতে লাগলো। আমরা সবাই দৌড়ে পালালাম। সেখানে শুধু আমি একা দাঁড়িয়েছিলাম, আর আসিফা গাছের উপর থেকে পিশাচের মতো হাসছিল। হঠাৎ করে আমার সামনে এক লাফে নেমে এলো। আমি বললাম, ছেড়ে দে আমায়, আমি কিচ্ছু চাই না, ছেড়ে দে আমায়। আসিফা বলল, তোকেও তোর ভাইদের মতো মরতে হবে, আর ওপরে গিয়ে তোদের ভাইদের বলে দিবি কি কারণে মরেছে ওরা। আমি বললাম, ছেড়ে দে, তোর পায়ে পড়ি, তোর পায়ে পড়ি। এই বলে অজ্ঞান হয়ে গেলাম। এরপর পীর সাহেব বলল, এই মারিদ জিনের নাম আমিন। এই জিন এতদিন আসিফার শরীরে বাস করত,
আসিফার সাথে রোজ শারীরিক সম্পর্ক করত। আসলে আসিফার আসল বাবা মায়ের সন্তান হতো না। আসিফার প্রকৃত মা অনেক তান্ত্রিকের কাছে ঘুরে সন্তান সম্ভবা হয়। আসলে আসিফা ছিল একটি জিনের সন্তান, আর আসিফাকে আরেকটি মারিদ জিন ছোট থেকেই পছন্দ করত। সেই জিনটাই আসিফার প্রকৃত বাবাকে মেরে ফেলে। তোর মা আসিফাকে সহ্য করতে পারত না বলে ওই জিন তোর মাকেও মেরে ফেলে এবং একের পর এক তোর দাদা হাসান এবং আবিদকে মেরে ফেলে। ওই জিন আবার ফিরবে। জানি না ও যেদিন ফিরবে সেদিন ও কী করবে, তোকেও নিয়ে যেতে পারে। আমি বললাম, তাহলে আমি এখন কি করব বাবা? কোথাও দূরে চলে যাবে, তাহলে হয়তো মারিদদের হাত থেকে রক্ষা পেলেও পেতে পারিস। তবে 20 বছর পর এই জিন ছাড়া পাবে, তখন কি হবে আমি জানি না। এই বলে পীর সাহেব চলে গেলেন। অল্প কিছু লোক আসিফার দাফন সম্পন্ন করে যে যার বাড়ি চলে গেল। কিছুদিন পর আমি সব কিছু বিক্রি করে দিয়ে কলকাতায় চলে আসি, হিন্দু ধর্ম গ্রহণ করি এবং এই আমিন নামক মারিদ জিনের হাত থেকে রক্ষা পেতে আমি নানান জায়গায় ঘুরে। কাল 20 বছর পূর্ণ হয়েছে। মারিদ আমাকে নিতে এসেছে। কিছু করার নেই, আর ওকে আর কেউ রুখতে পারবে না, আমাকে নিয়ে যাবে। এই বলে কাকু নিজের ঘটনা শেষ করল আর বলল, যাই হোক, তোরা ভালো থাকিস যদি আমার কিছু হয়ে যায়। আমি বললাম, না কাকু, তোমার কিচ্ছু হবে না, আমি কিছু একটা ব্যবস্থা করব। কাকু বলল, কিছুই করতে হবে না, এমনিতেই আমার কেউ নেই, আবার আমার তো বয়সও হয়েছে, যা হবে দেখা যাবে, হয়তো এটাই আমার নসিবে লেখা ছিল। চল, রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়। এই বলে কাকু নিজের বাড়ি চলে গেল। আমি ঘটনা শুনে সরাসরি ভালো করে ঘুমোতে পারিনি। কয়েকদিন কাকু ভালোই আছে, আমাদের সঙ্গে খেলছে, কথা বলছে, কিন্তু হঠাৎ একদিন কাকুকে সারাদিন দেখতে পেলাম না। পরের দিন কাকুর বাড়ি যেতে দেখি কাকুর মৃতদেহ আর তাতে মাছি বসছে। কাকুর দেহ থেকে মাথা নেই। পুলিশ আসলো, কিন্তু কেউ মাথা খুঁজে পেল না। পোস্টমর্টেম হলো, কাকুকে ওই অবস্থায় দাফন করা হলো। হয়তো সেদিন মারিদ কাকুকে নিয়ে গেছে। কাকুর অস্বাভাবিক মৃত্যু আমাদের এলাকা ঠান্ডা করে দিয়েছিল। সবাই খালি বলছিল কাকুর মাথা কোথায় গেল, কিন্তু আমি সব জানতাম, ওদের কিছুই বলিনি। এভাবেই দিন কাটতে লাগলো আমার। এই ছিল ঘটনা। আশা করি ভালো লেগেছে এই ঘটনাটি। যদি সিলেক্ট হয়, আমার কাছে আরও ভালো ঘটনা আছে, আমি পাঠাবো। ভালো থেকো সবুজদা, ভালো থেকো মিডনাইট স্টোরিজ পরিবার। আমি উলুবেরিয়া থেকে আরমান। অসাধারণ একটি ঘটনা আমরা শুনলাম, মানে আমি স্পিচলেস এই মুহূর্তে। আপনারা বরং কমেন্ট করে লিখুন কার কীরকম লাগলো এই ঘটনাটি। এমন বহু ঘটনা থাকে যে ঘটনাগুলি আমাদেরকে সম্পূর্ণ একটা সিনেম্যাটিক স্কেপে নিয়ে যায়। এই ঘটনাটা অনেকটা সেরকম। আমাদের আফটার মিডনাইট স্টোরিজে আমরা কখনো কখনো এমন সিনেম্যাটিক স্কেপের ঘটনা রাখি, কখনো কখনো খুচরো খুচরো ছোট ছোট ঘটনা রাখি। দুটো সেগমেন্টই আমার খুব পছন্দের। আপনাদের কোন সেগমেন্টটা বেশি ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। তবে এই ঘটনাটা আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ হয়েছে। জিনের মেয়ের ঘটনা। কি অদ্ভুত ঘটনা, কি অদ্ভুত নিয়তি কাকুর। আরমানকে অনেক অনেক ভালোবাসা আমাদেরকে এমন ঘটনা পাঠানোর জন্য। আরমান, তোমাকে পরবর্তীকালে আরও ঘটনা পাঠানোর জন্য আমি ইন্ধন দিচ্ছি। তুমি পাঠাও আমাদেরকে আরও ঘটনা, এবং আপনারাও যারা আমাদেরকে আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সেলা সত্য ভৌতিক ঘটনা অথবা আপনার সাথে ঘটে যাওয়া অলৌকিক কিছু ঘটনা শেয়ার করতে চান, তাহলে আমাদেরকে aftermidnightstories@gmail.com অথবা আফটার মিডনাইট স্টোরিজের ফেসবুক পেজে ইনবক্সে লিখে পাঠিয়ে দিন। ঘটনার সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন সেকশনে, সেখান থেকে আমাদেরকে খুঁজে পাওয়া খুবই সহজ। চলে যাচ্ছি আজকের পরবর্তী একটি ছোট ঘটনায়। নমস্কার, আমার নাম সোমবৈদ্য, আমার বাড়ি জলপাইগুড়ি, তবে কাজের জন্য আমি শিলিগুড়িতে থাকি। আমার অফিসও শিলিগুড়িতে। আমি টেলিকম সেক্টরে কাজ করি। রাতে পাহাড়ি এলাকায় কাজ করতে গিয়ে আমাদের ফিল্ড টেকনিশিয়ানদের সঙ্গে এমন অনেক ঘটনা ঘটে যেগুলো সুযোগ পেলে জানাবো। আজ আপাতত আমার নিজের সঙ্গে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা তোমার সাথে শেয়ার করলাম। আমি অনেক দিন ধরে তোমার আফটার মিডনাইট স্টোরিজ শুনছি, প্রায় সব কটা এপিসোডই শোনা হয়েছে। তোমার কণ্ঠে ঘটনা বলার ধরনটা আমার সত্যি ভীষণ ভালো লাগে। আমার জীবনে যে ঘটনাটি ঘটেছিল সেটা 2025 সালের জুন মাসে। এটা কোনো বানানো ঘটনা নয়, আমার সাথে ঘটে যাওয়া একেবারে রিয়েল এক্সপিরিয়েন্স। সেই ঘটনাটাই আমি নিজের মতন করে লিখে পাঠালাম। যদি তোমার ভালো লাগে তাহলে অনুগ্রহ করে আফটার মিডনাইট স্টোরিজতে তোমার কণ্ঠে ঘটনাটা শোনালে খুব ভালো লাগবে। আর যদি সম্ভব হয়, যারা রাত বিরে 24 ঘন্টা কাজ করে, বিশেষ করে পাহাড়ি বা অফবিট এলাকায়, তাদের জন্য ঘটনা শেষে একটু সাবধানতার কথা বললে খুব উপকার হবে। ধন্যবাদ সবুজদা, এভাবেই আমাদের ভয়ের ঘটনাগুলি শোনাতে থাকো। আমি টেলিকম সেক্টরে একজন ম্যানেজার হিসেবে কাজ করি। আমাদের কাজ মূলত টাওয়ারের নিচে থাকা ডিজি বা জেনারেটর মেনটেন করা। যে মুহূর্তে কোনো সাইটের জেনারেটরের সমস্যা হয়, আমাদের ফিল্ড টেকনিশিয়ানদের সেখানে গিয়ে সেটি রিজলভ করতে হয়।
আমরা পুরো নর্থ বেঙ্গল জুড়ে কাজ করি। আমাদের টিমে প্রায় ৪৫ জন ফিল্ড টেকনিশিয়ান আছে। আমাদের এগ্রিমেন্ট অনুযায়ী কোনো সাইটে ব্রেকডাউন হলে ২৪ ঘন্টার মধ্যে সাইট রিস্টোর না হলে পেনাল্টি দিতে হয়। তাই যে কোনো ব্রেকডাউন আমাদের কাছে ভীষণ সিরিয়াস। আমার কাজ পুরো ফিল্ড অপারেশন হ্যান্ডেল করা। সেই দিনও প্রথমে সব কিছু নর্মাল ছিল, কিন্তু হঠাৎ করে দার্জিলিংয়ের বিজনবাড়ি রোড থেকে একটা ক্রিটিক্যাল ব্রেকডাউন কল এলো। দার্জিলিংয়ে আমাদের টেকনিশিয়ানদের আগেই অন্য সাইটে কাজের প্ল্যান ছিল, আর যেহেতু ব্রেকডাউনটা খুবই ক্রিটিক্যাল তাই সিনিয়র টেকনিশিয়ান নিয়ে যেতে হবে। সাইটটা গুরুত্বপূর্ণ ছিল, তাই আমি নিজেই সিদ্ধান্ত নিলাম যে আমি নিজে গাড়ি চালিয়ে 2 জন টেকনিশিয়ান নিয়ে যাব। সকাল 7টায় আমরা শিলিগুড়ি থেকে রওনা দিলাম। পাহাড়ি রাস্তা, বাঁক, কুয়াশা, যত সামনে এগোচ্ছিলাম ততই চারপাশ ফাঁকা হয়ে যাচ্ছিল। সাইটটা শিলিগুড়ি থেকে অনেকটা দূর হওয়ায় সেখানে পৌঁছতে পৌঁছতে বেজে গেল দুপুর 2টো। কাজ শুরু করলাম, কিন্তু খুব তাড়াতাড়ি বুঝলাম সমস্যাটা সাধারণ নয়। কাজ করতে করতে সন্ধে বেরিয়ে গেল, আর যখন কাজ শেষ হলো তখন প্রায় রাত 9টা। সাইটটা ছিল একদম অফবিট জায়গায়, চারপাশে কোনো বাড়িঘর নেই, কোনো মানুষ নেই, শুধু টাওয়ার আর জঙ্গল। হঠাৎ করে ঠাস করে একটা পাথর কোথা থেকে যেন এসে পড়ল। তারপর আবার ঠাস ঠাস করে মনে হচ্ছে যেন পাথর ছোড়া হচ্ছে, কিন্তু চারপাশে তাকিয়ে দেখলাম কেউ নেই। ভয়ে আমরা টাওয়ারের নিচের ছোট্ট একটা ঘরে ঢুকে পড়লাম, যেটাকে আমরা শেল্টার রুম বলি। অদ্ভুত ব্যাপার হলো, ভিতরে ঢুকতেই পাথর পড়া বন্ধ হয়ে গেল, বাইরে বেরোলে আবার পাথর পড়া শুরু হলো। এর মধ্যেই শুরু হলো ঝিরঝিরে বৃষ্টি। চার্জার লাইটের চার্জ শেষ। ভয় তখন আর কন্ট্রোলে নেই। সব টুলস মেটেরিয়ালস যেভাবে আছে বাড়িয়ে গুছিয়ে আমরা সাইট থেকে নেমে আসার সিদ্ধান্ত নিলাম, কারণ সাইটটা ছিল মেন রোড থেকে প্রায় 500 মিটার ওপরে। গাড়িতে উঠে আমি স্টার্ট দিলাম, কিন্তু গাড়ি স্টার্ট নিচ্ছে না। একবার চেষ্টা করলাম, দুবার চেষ্টা করলাম, প্রায় 10 মিনিট চেষ্টা করার পর কোনোভাবে গাড়ি স্টার্ট হলো। আমরা দ্রুত সাইড এলাকা ছেড়ে বেরিয়ে পড়লাম, কিন্তু প্রায় 5 কিলোমিটার যাওয়ার পর গাড়ি আবার বন্ধ হয়ে গেল। নেমে সামনে গিয়ে যা দেখলাম তাতে আমাদের শরীর ঠান্ডা হয়ে গেল। গাড়ির বনেট ভরা লাল রক্তে, চারপাশে কোনো মানুষ নেই, কোনো পশুও নেই, তবুও রক্ত। গাড়িতে জল ছিল, সেই জল দিয়ে রক্ত ধুয়ে ফেললাম, কিন্তু যতই চেষ্টা করি এরপর গাড়ি স্টার্ট নিল না। অনেকটা সময় পেরিয়ে গেছে, চারপাশে গভীর জঙ্গল। রাত তখন 9টা। এই এলাকায় রাতে লেপার্ড বের হয়, এটা সবাই জানে। ভয়ে আমরা সবাই গাড়িতে ঢুকে পড়লাম। এরপর ফোন করলাম জিও কোম্পানির ইনফ্রালিডকে। বললাম আমরা কাজ করতে এসে খুব বিপদে পড়েছি, দয়া করে এখান থেকে আমাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। অনেক চেষ্টা করেও কোনো গাড়ি পাওয়া যাচ্ছিল না। শেষমেশ একটা ফুয়েল ডেলিভারির ইসুজু গাড়ি পাঠানো হলো। সামনে 4 জন বসার জায়গা, পিছনে ফুয়েলের ড্রাম। রাত 2টোয় গাড়ি এলো, আমরা তাতে উঠে রওনা দিলাম। কিন্তু ঘটনা এখানে শেষ হয় না। প্রায় 15 কিলোমিটার যাওয়ার পর একদম ফাঁকা রাস্তায় হঠাৎ একজন মহিলা রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো, হেল্প, হেল্প, হেল্প। আমরা সবাই ভয়ে চুপ। ড্রাইভার লোকাল নেপালি ছিল। সে বলল, কে হুয়া, দেখ না পারেগা। মহিলা বলল, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার হাজব্যান্ড আর ছেলেকে গাড়িতে নিয়ে গেছে, আমার অন্য জায়গা ছিল না, তাই এখানে দাঁড়িয়ে আছি। ড্রাইভার জিজ্ঞাসা করল, কিধার জানা হ্যাঁ? মহিলা বলল, মাঝধুরা। আমরা সবাই না করলাম, কিন্তু ড্রাইভার শেষ পর্যন্ত বলল, পাহাড়ে রাত্রিবেলা কাউকে ফেলে রাখা পাপ। মহিলাকে গাড়িতে বসানো হলো। ঠিক তখনই আবার গাড়ি স্টার্ট নিচ্ছে না। ড্রাইভার বলল, ধাক্কা লাগাও। আমরা পিছন থেকে ধাক্কা দিয়ে ব্যাক গিয়ারে গাড়ি স্টার্ট করলাম। তারপর সবাই উঠে বসলাম, মহিলাও বসলো। কিছুক্ষণ সব ঠিকঠাক চলল। তারপর ঘুম স্টেশনের কাছে এসে মহিলা বলল, এখানেই নামাবি আমারে। ড্রাইভার গাড়ি থামালো, মহিলা নেমে গেল। আমরা আবার রওনা দিলাম। কিছু দূর যেতেই আবার গাড়ি স্টার্ট নিচ্ছে না। ড্রাইভার আবার বলল, ধাক্কা দে। আমরা আবার ধাক্কা দিলাম, গাড়ি স্টার্ট নিল। এবার আমরা গাড়িতে উঠে পিছনে তাকালাম। মহিলা নেই, কিন্তু তার সিটটা ভিজে আছে, লালচে ঘন কিছু দিয়ে ভিজে, রক্তের মতো দেখতে। আমরা সবাই নিস্তব্ধ হয়ে বসে রইলাম। কেউ কারোর সঙ্গে একটাও কথা বললাম না। যে এতক্ষণ আমাদের সাথে ছিল সে কোথায় গেল? সোজা একটা হোটেলে ঢুকে ঘুমোতে পারলাম না। সকাল হতেই আবার সেই জায়গায় গিয়ে দেখি আমাদের গাড়ি ওই একই চাবিতেই স্টার্ট। কিছু না বলে আমরা বাড়ি ফিরে এলাম। আজও বুঝতে পারি না সেদিন আসলে কি হয়েছিল। আপনাদের কাছে কোনো এক্সপ্লেনেশন থাকলে অবশ্যই দেবেন। এমন কত অদ্ভুত ঘটনা আমাদের চারপাশে ঘটে যায়। চোখ খোলা রাখলে, অনুভূতিকে খোলা রাখলে আমরা এমন বহু অদ্ভুত ঘটনা এক্সপিরিয়েন্স করতে পারি, কিন্তু আসলে আমরা সব কিছুর জন্য সবসময় প্রস্তুত থাকি না। এই ধরনের ঘটনা যখন আমাদের সঙ্গে হয়, তারপর আমাদের কাছে আর এক্সপ্লেইন করার মতন কিছু থাকে না। নিস্তব্ধতা ছাড়া আর কিছুই থাকে না। আমাদের করার মতন অসাধারণ একটি ঘটনা।
আমাদের ঘটনা পাঠানোর জন্য মেল করুন aftermidnightstories@gmail.com অথবা aftermidnightstories-এর ফেসবুক পেজে ইনবক্সে লিখে পাঠান ঘটনা। সমস্ত লিংক দেওয়া রয়েছে ডেসক্রিপশন সেকশনে, সেখান থেকে আমাদেরকে খুঁজে পাওয়া খুবই সহজ। এখন যে ঘটনাটি শুনবেন এই ঘটনাটি বড় অদ্ভুত একটি ঘটনা। এই ধরনের ঘটনা আপনারা হয়তো অনেকেই এর আগে শুনেছেন বা ফেস করেছেন, এবং এই ঘটনা কিন্তু আমাদের লোককথার মধ্যেই পড়ে, লোকমুখে প্রচলিত ঘটনার মধ্যে পড়ে। শুনুন। নমস্কার সবুজ স্যার, আমি তনুশ্রী হালদার বলছি, বয়স 15 বছর। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর থেকে লিখছি। কয়েক মাস হয়েছে আপনার কণ্ঠে আফটার মিডনাইট স্টোরিজ শুনছি। আপনার ভিডিও দেখার পর থেকেই আমি আপনার ভক্ত হয়ে গেছি, আর তারপর থেকে বেশিরভাগ এপিসোডগুলো শোনার চেষ্টা করি। আমি ছোটবেলা থেকেই ভূত, প্রেত, তন্ত্র, মন্ত্র ইত্যাদি অলৌকিক বিষয়ে খুবই আগ্রহী। ভূতের গল্প শুনতে, ভূতের কথা জানতে এবং বিভিন্ন মানুষের অভিজ্ঞতার কথা জানতে আমার খুবই ভালো লাগে। তাই প্রত্যেক দিনই যখনই আমি আঁকতে বসি তখনই আফটার মিডনাইট স্টোরিজ শুনতে শুনতে কাজ করি, খুবই ভালো লাগে। কখনো আমার নিজের সঙ্গে কোনো অদ্ভুত ভৌতিক ঘটনা না ঘটলেও আমি কয়েকজনের মুখে কিছু ভৌতিক ঘটনা শুনেছিলাম। আজ তার মধ্যে থেকে একটা ঘটনা বলবো, যেটা আমার দিদির সঙ্গে ঘটেছিল। আমার দিদির নাম সাথী হালদার। যখন ঘটনাটি ঘটেছিল তখন দিদির বয়স ছিল প্রায় 14-15 বছর। ঘটনা শুরু করার আগে আমাদের গ্রামের বাড়ি অর্থাৎ দিদির বাড়ির বিবরণটা দিয়ে নিই। আমাদের ওই গ্রামের বাড়িতেই আমাদের বড় যৌথ পরিবার, সবাই একসাথে মিলে থাকে। আমাদের গ্রামের বাড়িটার কয়েকটা ভাগ রয়েছে। একেবারে মেইন গেটে ঢুকতেই সামনে পড়ে একটা কল, আর তার পিছনে বাথরুম, সামনে বড় উঠোন। উঠোনের একদিকে মেজো জেঠুদের বাড়ি, আর তার পাশেই সেজোজেদের বাড়ি, মানে দিদির সম্বন্ধে ঘটনাটা বলছি সেই দিদিদের বাড়ি। আরেক সাইডে 3টে রান্নাঘর, প্রত্যেকের আলাদা আলাদা। আর ঠিক রান্নাঘরের সামনে আরেকটা সাইডে আমাদের 2 কামরার ঘর। আমাদের প্রত্যেকটা জেঠুদের বাড়িগুলো সব আলাদা আলাদা হলেও সবকটা বাড়ি একটা পাঁচিলের ভিতরে একই উঠোনের সঙ্গে জুড়ে আছে। মেজো জেঠু আর সেজু জেঠুর বাড়ির মাঝখানে রয়েছে একটা গলি। সে গলি দিয়ে আমাদের বাড়ির পিছনে যাওয়া যায়। বাড়ির পিছনে রয়েছে একটা বাথরুম আর একটা বড় পুকুর আর কিছু গাছপালা। আর ওই পুকুরটা বাড়ির পিছনে হলেও ওই পুকুরে বা ও পুকুরের পিছনে কেউ যায় না। ওই জায়গাটা পুরো ঝোপঝাড়ে ভরে গেছে। মাঝে মাঝে দিদা বা জেঠুরা ময়লা ফেলতে যায়, তবে খুব কম। কাজের সূত্রে আমার বাবা চলে এসেছে এখানে, কিন্তু কোনো কোনো উৎসবে বা অনুষ্ঠানে আবারও ওই গ্রামের বাড়িতে সবাই এক জায়গায় হই। আমি যেহেতু ঘটনার সময় ওখানে ছিলাম না, তাই আমি নিজের চোখে কিছু দেখিনি। আমি পরে দিদি আর আমার আরও পরিবারের লোকেদের কাছে ঘটনা শুনেছিলাম। বাড়িতে অত লোক থাকা সত্ত্বেও ওই দিন দিদি বিভিন্ন কারণে বাড়িতে একা হয়ে গিয়েছিল। ওই দিন সকালবেলা, মানে ওই সময়টা ছিল প্রায় 9টা, 9:30, দিদি স্কুলে যাবে বলে রেডি হচ্ছিল। দিদির জেঠিমা গিয়েছিল মনসা মন্দিরে পুজো দিতে। ওই দিন গ্রামে পুজো ছিল। আমার বর্দি আর মেজো জেঠিমা গিয়েছিল বর্দি স্কুলে। জেঠুরা কাজে চলে গিয়েছিল আর দিদা ঘাটে গিয়েছিল। মানে ওই দিন বাড়িতে শুধু দিদি ছিল, আর সবাই কোনো না কোনো কাজে বেরিয়ে গেছিল। তো দিদি স্কুলে যাবে বলে প্রত্যেক দিনের মতন রেডি হচ্ছিল। দিদির এক বন্ধু ছিল যার নাম পায়েল। তো পায়েল দিয়ে আমার দিদিকে স্কুলে যেতে প্রত্যেক দিন। ওই দিন ওদের একসাথে স্কুলে যাওয়ার কথা ছিল, সেই জন্যে পায়েল দিয়ে আমার দিদিকে ডাকতে এসেছিল। তো পায়েল দি বেশ কয়েকবার দিদির নাম ধরে ডাকে, কিন্তু কোনো সাড়া পায় না। পায়েল দি আবারও বেশ কয়েকবার ডাকে, তবুও কোনো সাড়া পায় না। এবার পায়েল দি ভাবে হয়তো দিদি বাইরে গেছে, সেই জন্য পায়েল দি বাইরে যায় দিদিকে খুঁজতে। তো বাইরে গিয়ে দেখে মন্দিরের কাছে জেঠি, মানে সাথীদির মা দাঁড়িয়ে আছে। পায়েল দি জেঠিমাকে দেখে জিজ্ঞাসা করে, ও যে সাথী কোথায়? জেঠিমা বলে, কেন, ও তো ঘরে আছে, তুই আরেকবার ভালো করে ডেকে দেখ। পায়েলদি বলে, না তো আমি তো অনেকবার ডেকেছি কিন্তু কোনো সাড়া পাইনি। জেঠিমা বেশ অবাক হয়ে বলে, কি বলছিস, নেই? চল তো দেখি কোথায় গেল। এই বলে জেঠিমা আর পায়েলদি পুরো বাড়ি ডেকে ডেকে খুঁজে, কিন্তু কোথাও দেখতে পায় না। তারপর আমার মেজো জেঠিমা আর বড়দিকে জানানো হয়। শেষ জেঠিমা মেজো জেঠিমাকে বলে যে সাথী স্কুলের দিকে গেছে কিনা তুমি একবার দেখে এসো তো। মেজো জেঠিমা স্কুলের রাস্তাটাও ভালো করে একবার দেখে আসে যে দিদি আছে কিনা। পাড়ার লোকের সবার বাড়ি বাড়ি খোঁজ করা হয়, কিন্তু দিদিদের বাড়ির আশেপাশে আর পিছনেও খোঁজ করে, কিন্তু কোথাও দিদিকে দেখতে পাওয়া যায় না। বেশ খানিকক্ষণ পর খোঁজাখুঁজি করতে করতে একটা বৌদি দিদিদের বাড়ির পিছনে আরেকবার খুঁজতে যায় এবং গিয়ে দেখে পিছনের পানা পুকুরে দিদি অজ্ঞান হয়ে গলা পর্যন্ত জলে ডুবে আছে, মানে মাথাটা জলের উপর আর পুরো শরীর জলের নিচে। আর দিদি দাঁড়িয়ে আছে পুকুরের একদম মাঝখানে, আর ওর কোনো জ্ঞান নেই, মানে দিদি অজ্ঞান হয়ে আছে। তারপর কয়েকজন নেমে দিদিকে পুকুর থেকে তুলে আনে। তখন ওর কোনো জ্ঞান ছিল না। খানিকক্ষণ পরে যখন দিদির জ্ঞান ফেরে তখন ওকে জিজ্ঞাসা করা হয় এই বিষয়ে। তো দিদি তখন বলে যে আমি যখন স্নান করে জামাকাপড় পরছিলাম তখন কে যেন আমায় ডাকলো,
আর আমি ওর পিছন পিছন চলে গেলাম। আমার আর কিচ্ছু মনে নেই। তো তারপর দিদিকে আমাদের একজন চেনা গুণিনের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন যে দিদিকে নাকি জোকা বুড়ি বা জোকে বুড়িতে ধরেছিল। উনি একটা মাদুলি দেন। তারপর আর তেমন কিছু হয়নি দিদির সঙ্গে, তবে জেঠিমা বেশ ভয় পেয়েছিল। এই ঘটনাটার পর থেকে দিদিকে একা বাড়িতে রাখা যেত না, একা একা শুতে দেওয়া হতো না। তবে দিদির সঙ্গে এরপরে আর তেমন কিছু না হলেও এখনও আমরা কিছু ফিল করতে পারি। আমি যখন যেতাম ওই ঘটনাটার আগে ওই গ্রামের বাড়িতে মার সঙ্গে যেতাম, তখনও কখনো এমন হয়েছিল যে মা চলে এসেছিল আর আমি থাকবো বলে একা রয়ে গেছিলাম। সে সময় মা চলে আসার প্রায় একদিনের মাথাতেই আমার প্রচুর জ্বর আসতো। মানে আমার এতটা জ্বর আসতো যে আমি ওখানে থাকতেই পারতাম না, আমাকে বাড়ি দিয়ে যেতে হতো। এখন বড় হয়ে যাওয়ার পর আর তেমন কিছু হয় না, এখন আমি ওখানে থাকতে পারি একা একা, জ্বরও আসে না। কিন্তু আমার দাদার যখন ছেলে হলো তখনও প্রথম প্রথম আমার সেই ভাইপো হুট করে কেঁদে উঠত, জ্বর আসতো। তারপরে ওকেও সেই গুণিনের কাছে নিয়ে গিয়ে দেখানো হয় এবং ওর সাথে তারপর আর কিছু হয় না, সব ঠিক আছে। এবং এই ছিল মোটামুটি ঘটনা। তো আরও ঘটনা আছে আমার কাছে, পছন্দ হলে জানাবেন, আমি সেগুলো লিখে পাঠাবো। আমার প্রণাম নেবেন। এত সুন্দর একটা ঘটনা আমরা পেলাম। এই ধরনের ঘটনা আমার মনে হয় আপনারা অনেকেই হয়তো ফেস করেছেন। কেউ একজন ডেকেছে, তার পিছন পিছন চলে গেছেন, বা শুনেছেন কাউকে চলে যেতে এবং তারপর তাকে অচৈতন্য অবস্থায় পাওয়া গেছে। আমি কিন্তু আমার ছোটবেলায় এমন ঘটনা অনেক শুনেছি এবং আমাদের যিনি ঘটনা পাঠিয়েছেন তাকে আমি বলবো আরও ঘটনা আমাদেরকে পাঠাতে। তনুশ্রী মাত্র 15 বছর বয়স হলে কি হবে, লেখার হাত খুবই সুন্দর এবং ঘটনাকে খুব সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করেছে। তনুশ্রী অনেক ভালোবাসা, অনেক অনেক আদর, একদম পুচকে বাচ্চা। আরও আমাদেরকে ঘটনা পাঠাক, আমরা সবাই ওকে যেন আরও উদ্বুদ্ধ করতে পারি। চলুন আজকে আমরা চলে যাব শাউট আউট সেকশানে, অর্থাৎ আগের দিনের এপিসোডে যারা কমেন্ট করেছিলেন তাদের বেশ কিছু নাম এখন পড়ে নেওয়ার পালা। এখনও অবধি যারা যারা কমেন্ট করেছেন, আগের দিনের এপিসোডে অভিশপ্ত মূর্তির সত্য ভৌতিক ঘটনার একটা এপিসোড ছিল। ছোট এপিসোড ছিল হয়তো, কিন্তু আপনাদের অনেকের পছন্দ হয়েছে। আপনারা সকলে এবার একটু বড় বড় এপিসোড চাইছেন, তাই জন্যে আমরা ঠিক করেছি এখন একটু বড় বড় এপিসোডই দেব। যেমন শুভ্র ঘোষ লিখছেন, আফটার মিডনাইট স্টোরিজের প্রতি ভালোবাসা যতদিন যাচ্ছে বেড়ে যাচ্ছে। এত সুন্দর সুন্দর ঘটনা আমাদের পাঠানোর জন্য সকলকে অনেক ধন্যবাদ। আফটার মিডনাইট স্টোরিজ নিজের প্রমিস রাখছে এত ভালো ঘটনা উপস্থাপনা করে, আর ভবিষ্যতেও রাখবে। রবিবারের ঘটনার অপেক্ষায় রইলাম। লাভ ইউ আফটার মিডনাইট স্টোরিজ। আমাদের মধ্যে রয়েছেন অর্পণ কুমার দাস, অনিকেত মৌলিক, সুমাল্য প্রামাণিক। আমাদের মধ্যে রয়েছেন পায়েল সাধু খান, সহেলি হালদার, ব্লুজ এন্টারটেনমেন্ট। আমাদের মধ্যে রয়েছেন লক্ষ্মী, পূর্ণিমা বৈরাগ্য, শুভম। কমেন্ট করেছেন দেবপ্রসাদ, লিখছেন বিগ ফ্যান, অনেক দিন ধরে ভাবছি আমার একটা ঘটনা পাঠাবো। আমাদের মধ্যে রয়েছেন আকাশ সোনি, রীতাদি আকাশ, রাজমালা, অভিষেক। আমাদের মধ্যে রয়েছেন পূর্ণিমা মাইতি, অরিজিৎ মল্লিক, দেবব্রত দাস, সুচিত্রা সাধু খান। আমাদের মধ্যে রয়েছেন সুপ্রিয়া বীরা, অশোক পাল। আমাদের মধ্যে রয়েছেন রপন সিংহ, প্রতীথ রয়, প্রিয়াঙ্কা লোধ, শ্রুতি নায়েক সম্পাত্রী, রায়চন্দ্র, সঞ্জয় সাহা, ভুবন ঘোষ এবং আরও অনেকে। আজকের মতো এপিসোড এখানেই শেষ করছি। আশা করছি আজকের এপিসোড আপনাদের সকলের অনেক ভালো লেগেছে। আপনারা এভাবেই সাপোর্ট করতে থাকলে আমরা কিন্তু আরও এপিসোড আপনাদেরকে এইভাবেই উপহার দিতে থাকব। সকলে শুনছিলেন আফটার মিডনাইট স্টোরিজের 11 নম্বর এপিসোড পুনঃপ্রচারিত। আমি সবুজ ছিলাম আপনাদের সঙ্গে, সাউন্ডে সমদীপ, গ্রাফিক্সে অনিকেত। প্রত্যেক শুক্রবার এবং রবিবার ঠিক রাত 10টার সময় আফটার মিডনাইট স্টোরিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং রাত 11টার সময় স্পটিফাইতে আফটার মিডনাইট স্টোরিজের এপিসোড আসতে থাকে। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।